বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা অডিও স্টুডিওতে শুনছেন বিভিন্ন লেখকের ভিন্ন স্বাদের গল্প। আজ শুনবেন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের রচনা আমি মিসির আলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, অনিমেষ দে, মৌমিতা নন্দী ও সুব্রত চক্রবর্তী। গল্প পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনায় সুব্রত চক্রবর্তী, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প শুরুর আগে একটি আবেদন, আমাদের পরিবেশনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। শুরু হচ্ছে আজকের গল্প আমি মিসির আলী। আপনি মিসির আলী? মেয়েটি এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি, কিন্তু চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দিই। হ্যাঁ, আসলে নিজেকে একটু সামলে নিই। মানে আমি মনে মনে আপনার চেহারাটা ঠিক কেমন হবে ভেবেছিলাম, অবিকল সেই রকম হয়েছে। মিসির আলী মেয়েটির দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে, ও মা গো, কি অদ্ভুত একটা চড়ুই! মেয়েটির সুন্দর চেহারা, মাথার চুল লালচে এবং কোঁকড়ানো, না হলে আরও সুন্দর লাগত। বয়স কত হবে, 25-26 নাকি আরও কম। কপালে টিপ দিয়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, বাঁদিকে সরে আছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়। টিপ একপাশে হলে কপালে সতীন জোটে, তাই বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না। মেয়েটা চোখে কাজল দিয়েছে, গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে। শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায় না। তারপরেও এই মেয়েটিকে কেন জানি মানিয়ে গেছে। সে পরেছে সবুজ রঙের শাড়ি। এখনকার মেয়েরা কি সবুজ রঙটা বেশি পরছে? প্রায়ই তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন। আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরত না। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের রঙের পছন্দ কি বদলাচ্ছে? রং নিয়ে কোনো গবেষণা কি হয়েছে? মিসির আলী ভুরু কুঁচকালেন। মেয়েটি অবাক হয়ে বলল, মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করছেন। কি নিয়ে দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা করছি না। না, অবশ্যই আপনি দুশ্চিন্তা করছেন। মানে দুশ্চিন্তা না করলেও চিন্তা তো করছেনই। কেউ যখন গভীর কিছু চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? পারি তো। ও আচ্ছা, আমি তো পরিচয়ই দিইনি এখনো। আপনি বসতে বলার আগেই বসেও পড়েছি। আমার ডাক নাম লিলি। ভালো নামটা আপনাকে বলবো না। ভালো নামটা আসলে খুবই পুরনো টাইপের, ওই দাদি নানিদের সময়কার। এখন বলতে একটু লজ্জাই লাগছে। পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে। সে যতই আধুনিক ভাবা হোক না কেন, আমার ভালো নামটাকে কেউ কখনোই আধুনিক ভাববে না। তবে আপনাকে বলেই ফেলি, আপনি কিন্তু হাসতে পারবেন না। আমি হাসবো না? আমি খুব সহজে হাসতে পারি না। আমার ভালো নাম হলো মারহাবা খাতুন। নামটার একটা ইতিহাস আছে, জানেন তো? সেটা অন্যদিন বলবো। ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ লাগছে ততটা আর খারাপ লাগবে না। তখন মনে হবে এই নামটাও চলতে পারে। এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা না। খারাপ তো লাগছে বটেই। আপনি ভদ্রতা করে বলছেন খারাপ নয়। আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কোনো কথা বলতে পারেন না। তাই? কিভাবে বুঝলে?
এই যে আমি বক বক করেই যাচ্ছি, আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। নিজেকে ব্যস্ত রাখার জন্য আপনি অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর লাগে না। এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে। মেয়েটার মনে গোপন কোনো টেনশন আছে কি? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি, কথা শুনতে ভালো লাগে। এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিসির আলিকে নিউ মার্কেটে যেতে হবে। একটা কেরোসিনের চুলা, সেই সঙ্গে আরও কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে। সে দিন 15 সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশেপাশের 2-3 মাইলের ভিতর কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল, দিনরাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া, ভাবতেই অন্যরকম লাগছে। সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার। আজই তা শুরু করার কথা। মেয়েটির জন্যে সম্ভব হচ্ছে না। কারো মুখের ওপর বলা যায় না তুমি চলে যাও, আমার জরুরি কাজ আছে। মিসির আলির কাজটা তেমন জরুরিও নয়। কেরোসিনের চুলা বিকেলেও কেনা যায়, সন্ধ্যের পরেও কেনা যায়। আপনাকে আমি চাচা ডাকতে পারি? ডাকতে পারো। যেহেতু আপনি ইউনিভার্সিটিতে মাস্টারি করেছেন, সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে, তাই না? সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। আমি কিন্তু অনেকের মতো হতে চাই না। আমি অনেকের থেকে আলাদা থাকতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা বলে ডাকবো। আচ্ছা আচ্ছা। না না না, চাচা ডাকবো না, আমি চাচাজি ডাকবো। হ্যাঁ, চাচাজি ডাকের মধ্যে একটা আন্তরিকতা আছে, বলুন। চাচা ডাকের মধ্যে কিন্তু সেটা নেই, তাই না? আবার জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু নয়। এই যেমন ধরুন বাবাজি, বাবাজি শুনলে কেমন ফাজলামির মতো লাগে না? লিলি মুখ টিপে টিপে হাসছে। মেয়েটাকে এখন খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন মিসির আলি বুঝতে পারলেন না। মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতে পারে। চাচাজি, আপনি পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন, খুবই ভালো। আমি নিজে বানিয়েছি। এটা আমার নিজের ফর্মুলা, আর আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার। আমার জিনিসটা একেবারে পাউডারের মতো, মুখে দিয়ে ওই কুটুর 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 করে চাবাতে হয় না। বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না, তাদের জন্য তো খুবই সুবিধা, চাবাতে হবে না। লিলি পান পাউডারের কৌটো বাড়িয়ে দিল। হাতের মুঠোর ভেতরে রাখা যায় এমন কৌটো, দেখতে খুবই সুন্দর। কৌটোর গায়ে ময়ূরের পালকে ডিজাইন। মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে। তোমার কৌটোটা খুব সুন্দর। তাই আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কৌটোটা আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু এটা দেয়াটা ঠিক হবে না। আপনার কাছে এই কৌটোটা দেখলে আবার সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটোটা মেয়েদের। এই 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 যেমন ধরুন, মেয়েরা এই ধরনের কৌটায় পিল রাখে। কোন ধরনের পিল বুঝতে পারছেন তো? ওই বার্থ কন্ট্রোল পিল। ও আচ্ছা। আপনি আমার কথায় লজ্জা পেয়েছেন না? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে আমি না ফট করে মুখে যা আসে তাই বলে ফেলি। ওই চিন্তা ভাবনা করে আমি কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রত্যেকটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, মানে ছাঁকনি দিয়ে কথাগুলো ছাঁকেন। মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ও বাবা, লিলি,
তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমার আজ একটু বেরোতে হবে, আমার কিছু কেনাকাটা আছে। আপনি কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলি খুবই চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না। টেবিলের উপর কোনো কাগজের টুকরোও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। থট রিডিং জাতীয় কিছু, সেই সম্ভাবনাও ক্ষীণ। ইউএসপির কথা খুব শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিসির আলি মনের বিস্ময় চেপে রেখে বললেন, কেরোসিনের, হ্যাঁ, একটা কেরোসিনের চুলা কিনবো। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি? প্রথমে অবাক হয়েছিলাম, এখন অবাক হচ্ছি না। কেন এখন অবাক হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি সেটা আপনি ধরে ফেলেছেন, তাই না? এর জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়ে বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি লিপ রিডিং জানো। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে বলে ফেলেছিলাম এটা কেরোসিনের চুলা। তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছো। আরে বাবা, আপনাকে আমি একেবারে 10-এ 9.5 দিলাম। আসলেই আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? না, আসলে আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি ওই বইপত্র পড়ে। বইপত্রে সবসময় আবার বাড়িয়ে বাড়িয়েও কিছু লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না, আপনার চেহারায় না হালকা একটা বোকা ভাব আছে। আপনি নিজেকে তো নিজে আয়নায় দেখেন, তাই না? কি ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিকই বলছো। আমি বুঝতে পারছি, আমাকে বিদায় করতে পারলে আপনি খুব খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপরেই চলে যাব। হিসেব করে 12 মিনিট কেন? একটা বাজার ঠিক 10 মিনিট আগে আপনাকে আমি এই চিঠিটা দেব। চিঠিটা এর আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। একটা বাজার ঠিক 10 মিনিট আগে দিতে হবে। কারণটা হচ্ছে যে আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার ওপরে আসবে 1:10 যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি আবার এইসব বিষয়ে খুব ভালো জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তাঁর কাছ থেকে জেনেছি। তা চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ড? জি। তার শখ কি আকাশের তারা দেখা? যারা আকাশের তারা দেখে এইসব ব্যাপার তারাই খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা নাকি অস্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন তো। কি বলা সম্ভব? না, সম্ভব না। কিছু নিশ্চয়ই বলা সম্ভব। এই যে ধরুন আমি আপনাকে যেরকম বললাম তিনি আকাশের তারা দেখেন, তো এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকেই তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে তো বলতাম ও আকাশের তারা দেখে, তাই না? মিসির আলি নড়ে চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভেতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না। কেরোসিনের চুলা কিনতে যাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্না বান্না করে খেতে হবে, তার প্রস্তুতি। ও, তাহলে তো শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরো অনেক কিছু কিনতে হবে। আচ্ছা, কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি, এতে দ্রুত সময় কেটে যাবে। লিলি তার হ্যান্ডব্যাগ খুলে
কাগজ কলম বের করল। মিসির আলীকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল। এই কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, ছুরি, কাঠের বোর্ড, একটা কেটলি, সসপ্যান। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলী চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, গুরুত্বের সঙ্গে করছে। কনডেন্সড মিল্ক, চা, কফি। আচ্ছা, আপনি কি একা যাচ্ছেন? হ্যাঁ, আমারও না মাঝে মাঝে খুব ইচ্ছা করে একা কোথাও গিয়ে থাকতে, এই রবিনসন ক্রুশোর মতো একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারি। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? আমি বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষের মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভবই না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে, ভদ্র অভদ্র, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? না, মেয়েরাও তার থেকে মুক্ত না, তবে মেয়েদের ব্যক্তিগত চাহিদার কাছে কখনো তারা পরাজিত হয় না, পুরুষরা কিন্তু হয়। এই দেখুন, সব মিলিয়ে মোট 38টা আইটেম লিখেছি। এই 38টা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি মোটামুটি একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে, কিন্তু চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা তো পাবেন না। থ্যাংক ইউ। আমি আবার কাল আসবো, কেমন? এর মধ্যে যদি আর নতুন কোনো আইটেমের নাম মনে আসে তখন আপনাকে বলবো। আচ্ছা। এখন 1:10। এই নিন, এই নিন চিঠিটা নিন। দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না, পড়বেন কেমন? তবে আমার সামনে পড়বেন না, আমি চলে যাবার পর পড়বেন কি? অবশ্যই পড়বো। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা টুলা সব কিনে দেব। আপনি যে দামে কিনবেন তার অর্ধেক দামে আমি কিনে দেব। আর আরো কিছু আইটেম আছে যা কিন্তু দোকানে গেলে তারপরে মনে পড়বে, কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না। এই তো এক্ষুনি একটা জরুরি আইটেম মনে পড়ে গেল, ন্যাকড়া। হ্যাঁ, ন্যাকড়াকে মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম চায়ের কেটলি নামাবেন, কিভাবে নামাবেন? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের একটা অংশ দিয়ে নামাতে যাবেন, তারপর অ্যাক্সিডেন্ট, সারা গা গেল পুড়ে। ভালো কথা। আচ্ছা, ওষুধের লিস্টে আমি বার্নালটা লিখে দিয়েছিলাম, ওটা কিন্তু একদম নিতে ভুলবেন না। আচ্ছা, ভুলবো না, কিছুই ভুলবো না। চাচাজি বাজার করার সময় আপনি আমাকে সঙ্গে নেবেন? না, তুমি কাল আসো, তখন দেখা যাবে। আমার সমস্যা, আমি আমার নিজের কাজগুলি নিজেই করতে ভালোবাসি। কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতেই আমার কাছে খারাপ লাগে। আচ্ছা, এই জন্যই কি আপনি তাহলে বিয়ে করেননি? বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। আচ্ছা, কাল আমি ঠিক 11টার সময় আসবো, কেমন? আচ্ছা, এসো। আসলে আমার না ঠিক যেতে ইচ্ছে করছে না, আরো কিছুক্ষণ আপনার সাথে গল্প করতে ইচ্ছে করছে। একটু বসবো? না, আমি এক নাগাড়ে কারো সঙ্গেই 50 মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি তো, মাস্টারদের ক্লাসগুলি হয় 50 মিনিটের।
যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনো 50 মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আচ্ছা, আমার নাম কি বলেছিলাম আপনার মনে আছে? মনে আছে, ডাক নাম লিলি, ভালো নাম মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমি মার পরে একটা র লাগিয়ে মাহাবাকে মারহাবা করে ফেলেছি। মাহাবা তো বেশ আধুনিক নাম, তুমি কেন বললে খুব পুরনো ধরনের নাম? মিথ্যে করে বললাম, ছোট্ট একটা পরীক্ষা করলাম। মিথ্যে কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে একটা লেখা বইয়ে পড়েছি, কেউ যদি মিথ্যে কথা বলে আপনি নাকি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। আসলে কিন্তু পারেন না। তুমি নাম নিয়ে মিথ্যে কথা বলতে পারো এটা আমার মাথায় আসেনি, কাজেই আমি সেইভাবে তোমাকে লক্ষ্য করিনি। আসলে মেয়েদের সম্পর্কে আপনি খুবই কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যে কথা বলতে মেয়েরা তো খুব পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ, এই ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞাসা করলো আপনি কে বলছেন। মেয়েটি তখন নিজের নাম না বলে ফাট করে তার বান্ধবীর নাম বলে দেবে। আচ্ছা, আমি যাই, আপনার তো আবার 50 মিনিটের বেশি কথা বলার স্বভাব নেই। আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম, কেন বললাম জানেন তো? ওই 50 মিনিটটা পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি 12:30, এখন বাজছে 1:20। 50 মিনিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন, আমি চলেই যেতাম, কিন্তু 50 মিনিটের কথা বলে আপনি নিজেই নিজের ফাঁদে আটকে গেলেন। খুব বুদ্ধিমান মানুষদের এটা কিন্তু একটা সমস্যা, নিজেদের তৈরি করা ছোট ছোট ফাঁদে নিজেরাই ধরা পড়ে যায়। আচ্ছা চাচাজি, যাই। আচ্ছা যাও। মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। এই কাজটা তিনি সচরাচর করেন না। লিলি গেট পার হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, লজ্জিত গলায় বলল, চাচাজি, আমি খুবই দুঃখিত। কেন বলো তো? না মানে আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন, তারপরেও আমি চলে যাইনি, বরং আপনি যেন আরো বিরক্ত হন সেই চেষ্টা করে গেছি। মানে আপনার সামনে থেকে আমার একেবারেই চলে যেতে ইচ্ছে করছিল না। আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছো তত বিরক্ত কিন্তু আমি হইনি, বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটি মেয়ে বলে মনে হয়েছে। তাই নাকি? তাহলে চলুন আমার ঘরে ফিরে যাই, আরো কিছুক্ষণ গল্প করি। না না, আপনাকে ভয় দেখাবার জন্য বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আরো ঘন্টা 2 আপনার সঙ্গে বকবক করব, আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপর বিদায় নেব? লিলি হাসছে। এই মেয়েটার হাসি একটু অন্যরকম। সে যখন হাসে তার চোখে পানি জমে। এই হাসির একটা নামও আছে, অশ্রু হাসি। জনাব মিসির আলী, শ্রদ্ধাস্পদেষু। আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে। সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কিছু করতে পারে না। খুব সহজ কথাও সে সহজে বলবে না, 2-3 জায়গায় প্যাঁচ দিয়ে বলবে। সহজ কথাটাকেই তখন মনে হবে ভয়ঙ্কর জটিল। আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট, আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। আমি এবং আমার স্ত্রী
আমরা দুজনেই আপনার মহাভক্ত। আপনার বিষয়ে প্রকাশিত প্রতিটি গ্রন্থ আমার স্ত্রী তো কয়েকবার করে পড়েছেই এবং আমাকেও পড়তে বাধ্য করেছে। আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলবার জন্য অত্যন্ত আগ্রহী। সবচেয়ে ভালো হতো যদি আমি লিলির সঙ্গে ঢাকায় চলে আসতে পারতাম। তা সম্ভব হচ্ছে না, কারণ আমি বন্দি জীবনযাপন করছি। গত 7 বছর ধরেই আমি হুইল চেয়ারে আছি। একটা রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল, আর আপনি তো জানেন স্পাইনাল কর্ডের জীবকোষ কখনো রিজেনারেট করে না। তাই আমাকে আমার ভাগ্য মেনে নিতে হয়েছে, আর চাকার জীবনে অভ্যস্ত হবার চেষ্টা করছি। অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না, কখনো হবেও তা মনে হয় না। নিজেকে এখন আর আমার মানুষ বলে মনে হয় না, মনে হয় আমি একটা 2 চাকার রিক্সা। যাই হোক, আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার একটি পরিকল্পনা আমি আর আমার স্ত্রী দুজনে মিলে করেছি। জানি না আপনাকে কনভিন্স করতে পারবো কি না, তবু চেষ্টা করে দেখতে পারি। আমার এখানে আসার জন্য 3টি টোপ আমি ফেলছি। কেন জানি না আমার মনে হচ্ছে যে প্রথম 2টি টোপ কাজ না করলেও শেষটি করবে। টোপ দিয়ে তো মাছের মতো মানুষও ধরা যায়। টোপ নাম্বার 1, আমাদের বসত বাড়িটা মেঘনার পাড়ে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা দালান, আর দোতলায় প্রশস্ত টানা বারান্দা। বারান্দা থেকে মেঘনা দেখা যায়। আমাদের বাড়ির পিছনে কিছু অদ্ভুত গাছ বাড়ির আদি মালিক বাবু অশ্বিনী রায় লাগিয়েছিলেন। এই গাছগুলির নাম এখানে কেউ জানে না, কিন্তু এর মধ্যে একটা গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয়। 2 বছর পর পর আবার তাতে মরিচের ফুলের মতো নীল রঙের ফুল ফোটে। আমার স্ত্রী এই গাছটির নাম দিয়েছে নীল মরিচ গাছ। আমাদের এখানে যেই আসে সেই এই গাছটার একটা নাম দেয়। আপনিও হয়তো একটা নাম দেবেন। টোপ নাম্বার 2, আপনার বিষয়ে একটা বই আমি পড়েছিলাম যে আপনার নাকি সারা জীবনের শখের বস্তু হলো ভালো একটা টেলিস্কোপ, যে টেলিস্কোপে আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পাবেন, শনির বলয় দেখতে পাবেন। তা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে টেলিস্কোপে চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বর্তমানে আমার একমাত্র শখ। বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখার চেয়েও বিস্ময়কর দৃশ্য হলো অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জ দেখা। নক্ষত্রপুঞ্জের স্পাইরালে শত শত নক্ষত্র ঝলমল করছে। এই দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশের গায়ে আটকে থাকতে হবে। আপনি যদি আসেন তাহলে আমরা দুজনে মিলে আকাশের তারা দেখব। আর আমি ঠিক করেছি আমার 4টা টেলিস্কোপের একটা আপনাকে আমি উপহার দেব। যদিও 4টেই আমার খুবই প্রিয়, সেখান থেকে আপনাকে একটা উপহার দিতে আমার যে কষ্ট হবে না তা না, কষ্ট হবে, তবে আপনি সেই টেলিস্কোপ চোখে লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন, এইটা ভেবেই সে কষ্ট দূর হবে। টোপ নাম্বার 3, এইটাই আমার শেষ টোপ, আর আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন। ইএসপি বা এক্সট্রা সেন্সরি পারসেপশন ক্ষমতা সম্পন্ন মানুষ সম্পর্কে আপনার তো প্রবল কৌতূহল। সালমা নামের একটি 14-15 বছরের মেয়ে আমাদের সন্ধানে আছে, সেই গ্রামেরই মেয়ে। এই মেয়েটি অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন, তা আমি নানাভাবে পরীক্ষা করে দেখেছি এবং নিশ্চিত হয়েছি। তার মধ্যে একটি পরীক্ষা হলো বিখ্যাত জেনার টেস্ট। তার ক্ষমতা কোন পর্যায়ের সেটা এখন আর বললাম না, কিছুটা না হয় রহস্য রেখে দিলাম। মিসির আলি সাহেব, কয়েকটা দিনের জন্য আপনি কি আসতে পারেন না? আমার শরীরটা পঙ্গু, কিন্তু মনটা নয়।
আমি নিজে একজন সতেজ মনের মানুষ। আপনার সঙ্গে মানসিক যোগাযোগের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বিনীত এস সুলতান হক। পুনশ্চ আকাশ দেখার জন্যে এই সময়টা খুব ভালো, কুয়াশা থাকে না, এবং 4 দিন পরই অমাবস্যা। আকাশ ভর্তি হয়ে যাবে তারায়। শুক্লপক্ষ তারা দেখার জন্যে ভালো না, চাঁদের আলোয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায়। কাজেই এখনই সময়। মিসির আলি যে কোনো চিঠি 3 বার পড়েন। চিঠির ভেতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না, দ্বিতীয় কিংবা তৃতীয়বারে ধরা পড়ে। এটিও 3 বার পড়লেন। সুন্দর চিঠি, সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর স্পষ্ট। কাটাকুটি যে নেই তা না, তবে কাটা অংশগুলি হোয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেওয়া। ভদ্রলোকের বাগানবাড়িতে যেতে ইচ্ছে করছে, কিন্তু সম্ভব না। মিসির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন, সেসব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবে। তিনি না পৌঁছলে খুব অস্থির বোধ করবে, দুশ্চিন্তা করবে। তিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না। লিলিকে দেখে মিসির আলি চিনতে পারলেন না, চিনতে পারার কথাও না। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনের লিলি না, অন্য কেউ। মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জাপানি কিমানোর মতো একটা পোশাক পরেছে, তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায়। উঁচু হিলের জুতা পরেছে বলে তাকে দেখাচ্ছেও অনেক লম্বা। চাচাজি, আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মাহাবা বেগম। ও আচ্ছা আচ্ছা। সত্যি করে বলুন তো, আমাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। দেখলেন মানুষের চেহারা মনে রাখা কত কঠিন। হ্যাঁ, দেখলাম। আমি কি করেছি জানেন তো? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে লম্বা করে দিয়েছি। মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটা জিনিস দিয়ে চেনা যায় সেই দুটাই আমি বদলে দিয়েছি। চশমা দিয়ে চোখ ঢেকে দিয়েছি আর ঠোঁটটাও বদলে দিয়েছি। লিলি, বসো। তোমাকে সুন্দর লাগছে। না না, সুন্দর দেখাবার জন্য তো আমি সাজ করিনি, নিজেকে বদলে দেওয়ার জন্য করেছি। ভালো কথা। চাচাজি, আপনি কি ওই কেরোসিনের চুলা এসব এসব সব কিনে ফেলেছেন? না না না, কেনা হয়নি। বাবা, বাঁচলাম। কারণ আমি তো সব কিনে ফেলেছি। এমন অনেক কিছু কিনেছি যার লিস্টেই ছিল না। এই যেমন ধরুন হারিকেন, হ্যাঁ হারিকেন, টর্চ, তারপর ব্যাটারি, সবকিছু সুতলি কিনেছি। সুতলি? সুতলি? সুতলি এখন মনে হচ্ছে কি জন্য? একা থাকতে গেলে দেখবেন সুতলি কত কাজে লাগে। এই যেমন ধরুন মশারি খাটাবার কাজে লাগে, ভেজা জামা কাপড় শুকোতে দেবেন তার জন্য দড়ি টাঙাতে হবে, আরো অনেক কিছুর জন্য লাগে। আচ্ছা, এই এই নিন শলার ঝাড়ুও কিনেছি। বেশ বেশ। তা কত টাকা খরচ হয়েছে? সে আপনার বাজেটের চেয়ে কম খরচ লেগেছে। তুমি তো জানো না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়ে কম, কারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি আর কেউ করতে পারে। শুনুন, এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্য আপনি রেগে যাবেন না কিন্তু। না না। আর একটা কথা, এই জিনিসগুলোর দাম দেওয়ারও কোনো চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না কিন্তু। কিছুতেই আমি দাম নিতে পারবো না। সে কি? আপনি আমার হাজবেন্ডের, হ্যাঁ আপনি আমার হাজবেন্ডের চিঠিটা পড়েছিলেন? হ্যাঁ। ও, আপনি টোপ গেলেননি তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না? সমুদ্র তো হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশের তারা সে যত সুন্দরী হোক না কেন হাত দিয়ে তো আর ছোঁয়া যায় না। তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি না, সবকিছু ঠিক করা। ও, সে আবার
আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে। সে টেকনাফে এসে বসে থাকবে। আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে, আর সে ভাববে আমাদের স্যার ভুলা টাইপের একটা মানুষ, না জানি তার কি হয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছ লিলি। আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজবেন্ডকে সেটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি একেবারে হোলডল বেঁধে রওনা দেবেন, উত্তর দক্ষিণ তাকাবেন না। চিঠিটা খুবই গুছিয়ে লেখা। সেটা যে শুধু আপনার জন্য গুছিয়ে লেখা তা নয়, আবেগ আছে এরকম সব মানুষের জন্যই চিঠিটা গুছিয়ে লেখা। আপনি অবশ্য তাদের দলে পড়েন না। ও, তোমার ধারণা আমার আবেগ নেই? আছে, তবে সাধারণ মানুষের আবেগ নয়, একটু অন্য ধরনের আবেগ। মানে হ্যাঁ, ধরুন আপনাকে যদি লেখা হতো আমি মহা বিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনি আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে হয়তো আপনি চলে যেতেন। কিন্তু সেটা তো আর লেখা যাবে না, কারণ ও তো মারা যাচ্ছে না। লিলি, তুমি এক কাজ করো, তোমাদের ঠিকানাটা লিখে রেখে দাও। সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাও। ও আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না, যাওয়াও খুব ঝামেলা, ট্রেন, বাস, রিক্সা, তারপরে হাঁটা। না না, একটু ঝামেলা না হয় করলাম। থাক, সে আর দরকার নেই। শুনুন কাজাজি, আমি কিন্তু আজও 50 মিনিট থাকবো। আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি কিন্তু আর যাবো না। তবে আজ যে গত দিনের মতো শুধু বক বক করবো তা নয়, আজকে আমি কফি বানিয়ে আপনাকে খাওয়াবো। আপনি পছন্দ করেন না? হ্যাঁ, করি। মিশির আলী দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা, মগ, চায়ের চামচ এবং ফ্লাস্ক বের করছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছে, গরম পানিও এনেছে। ফ্লাস্কে নিশ্চয়ই গরম পানি। লিলি বলল, এই মেশিন ছাড়া এক্সপ্রেসো কফি বানানো যায় না। আমি কিন্তু বানাতে পারি, আপনাকে শিখিয়ে দেব। কেমন? আপনি শুধু প্রতিটা স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই দেখুন কি করছি। 1 চামচের চেয়ে একটু সামান্য বেশি কফি নিলাম, তারপর এই চিনি নিলাম 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ। এখন চিনি আর কফি মিক্স করছি, চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো, ঘষে ঘষে। এই মেশানোর কাজটাই অনেকক্ষণ ধরে করতে হবে। যত ভালোভাবে মেশাবেন কফি তত ভালো হবে। বাবা, এত যন্ত্রণা! যন্ত্রণা ভাবলে যন্ত্রণা, আমি কখনোই যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করে সে রাঁধুনি হতে পারে না। চাচাজি, আপনার কাছে আলু আছে? আলু? না না না, আলু নেই। নেই? থাকলে ভালো হতো, আমি আপনাকে আলু ভাজা কি করে করতে হয় সেটা শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ মনে হয় সেসব রান্না কিন্তু আসলে খুবই কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো, আর দ্বিতীয় কঠিন রান্না হলো এই আলু ভাজা। লিলি চিনির সঙ্গে কফি মিশিয়েই যাচ্ছে। ক্লান্তিহীন আঙুল নাড়াচাড়া করছে। তার মুখ উজ্জ্বল, যেন কোনো বিশেষ কারণে সে আনন্দিত। আনন্দ চেপে রাখতে পারছে না। মিসির আলি ভুরু কুঁচকালেন। সেই বিশেষ কারণটা কি? তিনি তাদের বাগান বাড়িতে যাচ্ছেন না, এটাই কি বিশেষ কারণ? চাচাজি, আপনি লক্ষ্য করছেন এবার এই কফির কাপ থেকে এখন চমৎকার একটা
গন্ধ আসতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য করছি। এর মানে হলো এখন আমরা তৈরি এতে পানি ঢালার জন্য। এখন আমি এই 1/3 কাপ পানি ঢেলে চামচ নেড়ে 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 ফেনাটা তৈরি করব। এই ফেনায় যখন কাপটা ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি। হ্যাঁ, আরে আগে তো আর কফি বানানোর মেশিন ছিল না, এভাবেই কফি বানানো হতো। এখন আর কেউ কষ্ট করতে চায় না, ফট করে মেশিন কিনে ফেলে। লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত। তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে। এই কফি বানাচ্ছি না, এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে। আরে যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি। ব্যাপারটা তা না। যেই মুহূর্তে আমি বললাম আমি তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না, সেই মুহূর্তেই তোমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। কারণটা ব্যাখ্যা করো তো। কারণ আর কি, আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না। আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি, এই জন্যই আমার চোখে মুখে হয়তো আনন্দ চলে এসেছে। পৃথিবীর সব স্ত্রীদেরই একটা চেষ্টা থাকে জানেন তো, কোনো না কোনো ভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া। আপনি যেহেতু বিয়ে করেননি, এই ব্যাপারটা আপনি জানেন না। তাই নাকি? লিলির কফি বানানো শেষ হয়েছে। ফেনা ওঠা কফির কাপ মিশির আলীর সামনে রাখতে রাখতে সে বলল, এবার তাতে চুমুক দিয়ে দেখুন, এই মিষ্টিটা একটু বেশি লাগবে। উপায় নেই, এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে আবার ভালো লাগে না। মিশির আলী কফির কাপ হাতে নিতে নিতে বললেন, লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি। তোমাদের বাগান বাড়িতে যাব। শেষ পর্যন্ত হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে। নিন, এবার কফিতে চুমুক দিন। এত কষ্ট করে বানালাম আর আপনি কফি হাতে নিয়ে বসে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা রওনা দিই কতক্ষণে পৌঁছবো? তাও পৌঁছতে পৌঁছতে রাত 9টা-10টা তো বেজে যাবেই। তাতে কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা কিছু নেই। তাহলে তাহলে চলো কফি শেষ করে রওনা দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু কফিটা খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি। এত ভালো কফি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না। থ্যাংক ইউ। মিশির আলীর মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে একটানে মাথা থেকে স্কার্ফ খুলে মাথা ঝাঁকাবে, এটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে। মিশির আলী হঠাৎ লক্ষ্য করলেন তার গা ছমছম করছে, যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু, লৌকিক কিছু না, অলৌকিক কিছু। অনেক কাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল। শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছেন, গভীর রাত। তিনি 11 সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন। ট্রেন আসবে ভোর রাতে। পৌষ মাসের মাঝামাঝি, প্রচণ্ড শীত। ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্যে ঢুকতে যাবেন। হঠাৎ তার পা জমে গেল, বুক ধকধক করতে লাগল। মনে হলো ওয়েটিং রুমে অশুভ কিছু আছে, ভয়ঙ্কর কিছু, যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই। তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢোকা। একবার ঢুকলে আর বের হতে পারবেন না।
কৌতূহল সব সময় ভয়কে অতিক্রম করে। তার বেলাতেও তাই হলো। তিনি কৌতূহলী হয়েই উঁকি দিলেন। ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট। বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে। মিসির আলি ঘরে ঢুকলেন। বৃদ্ধ চোখ মেলল না, তবে তার ঠোঁটের কোণায় সামান্য হাসি দেখা গেল। শরীর জমিয়ে দেয়া তীব্র ভয় মিসির আলিকে আবারও আচ্ছন্ন করল। তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন। বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে। 11 সিন্ধু এক্সপ্রেস ভোর 4:40 প্ল্যাটফর্মে ইন করল। মিসির আলি ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উঁকি দিলেন। বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে, মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে। ঠোঁটের কোণায় আগের মতোই অস্পষ্ট হাসি। মিসির আলি তার জীবনের এই ভয় পাওয়া ঘটনাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড় করিয়েছিলেন সেটা হলো কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুমের কোনো ভূতের গল্প পড়ে ভয় পেয়েছিলেন। ভয়টা এতই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতি মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে, নষ্ট হতে দেয়নি। অনেক কাল পরে আরেকটি নির্জন স্টেশনে দেখা মাত্র মস্তিষ্ক মনে করল এরকম একটা স্মৃতি তো আছে, স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক। যেহেতু অনেক দিনের স্মৃতি বের করতে গিয়ে সমস্যা হলো, স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল, কিছু অন্যরকম হয়ে গেল, মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনল তা না, স্মৃতির মনে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে আনল। আজ যে ভয়টা পাচ্ছেন তার পেছনের কারণটা কি? তিনি দাঁড়িয়ে আছেন পাঁচিল ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে। অন্ধকারে পাঁচিল ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে। তিনি দাঁড়িয়ে আছেন একা। এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে। তাও পুরো গেট না, গেটের অংশ, যার ভেতর ছোটখাটো মানুষ হয়তোবা কষ্ট করে ঢুকতে পারে। গেট খুলতেই লিলি তার দিকে তাকিয়ে বলল, স্যার একটু দাঁড়ান, হ্যাঁ 5-6 মিনিট টাইম লাগবে, আমি কুকুরগুলো বেঁধে আসি। আমাদের 3টা কুকুর আছে, ভীষণ উগ্র স্বভাব, অপরিচিত কাউকে দেখলে কি করবে কে জানে। আরে আমাকেই তো একবার কামড়ে দিয়েছিল। তাই নাকি? মিসির আলি তারপর থেকে দাঁড়িয়ে আছেন। তিনি ঘড়ি দেখেননি, কিন্তু তার মনে হচ্ছে 5-6 মিনিটের অনেক বেশি সময় পার হয়েছে। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিশাল বাড়ি, কিন্তু পুরোপুরি নিঃশব্দ। 3টা ভয়ঙ্কর কুকুর, অথচ তারা একবারও শব্দ করবে না, এটা কেমন কথা? তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে। বিশাল এই বাড়ির একটি ঘরেও বাতি জ্বলবে না, এটাই বা কেমন কথা? এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না। রাত তো বেশি হয়নি, খুব বেশি হলে 10টা। যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না? এমন গাঢ় অন্ধকার মিসির আলি অনেক দিন দেখেননি। নক্ষত্রের আলো পর্যন্ত নেই, আকাশ মেঘে ঢাকা। প্রবল অন্ধকারে জোনাকি বের হয়, জোনাকিও নেই। অনেকদিন তিনি জোনাকি দেখেননি। জোনাকি দেখতে পেলে ভালো লাগতো। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, স্রোতের শব্দ। হঠাৎ করে কি নদী সারা শব্দ শুরু করলো? এতক্ষণ এই নদী ছিল কোথায়? বকুল ফুলের গন্ধ আসছে। এটা কি বকুল ফুলের সময়? শহরবাসী হয়ে ছোটখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন। গন্ধটা হয়তো বকুল ফুলের না, অন্য কোনো বুনো ফুলের। জায়গাটা বন, আশেপাশে লোকালয় নেই। ঘর ঘর শব্দ হলো। মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল। গেট খুলেছে। গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে আছে। তার পাশে দারোয়ান, দারোয়ানের হাতে লম্বা টর্চ। লিলি বলল, আসুন স্যার, আসুন আসুন, হ্যাঁ এদিকে।
আস্তে। ও শরীরটা খারাপ, তাই বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। আর আমি খুঁজে পাচ্ছি না হ্যারিকেন। বরকতকে দেখুন, এত লম্বা একটা টর্চ নিয়ে ঘুরছে, আর টর্চে নেই ব্যাটারি। ব্যাটারি ছাড়া টর্চ হাতে নিয়ে ঘোরাটার দরকার কি আপনি বলুন? এই না না, ব্যাগ আপনাকে নিতে হবে না, বরকতই নিয়ে নেন। লিলি, তোমার কুকুর কি বাঁধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁধা হয়েছে। সকালে ওদের সাথে পরিচয় করিয়ে দেব, তখন আপনাকে আর কিছু বলবে না। আচ্ছা, আপনার না থাকার ব্যবস্থা করেছি দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরটায়। ঘরটা তেমন ভালো না, তবে বেশ বড় আছে। আর এই ঘরের খাটটা সবচেয়ে সুন্দর। অন্য ঘরগুলিতে আবার এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই। ও ঠিক আছে। লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না। লণ্ঠন তার চারপাশ আলো করছে, দূরে আলো ফেলতে পারছে না। লণ্ঠন এবং টর্চের এই হলো তফাৎ। লণ্ঠন নিজেকে আলোকিত করে, নিজেকে দেখায়। টর্চ অন্যকে আলোকিত করে। সিঁড়িটা একটু সাবধানে উঠবেন স্যার। হুম, এই শ্যাওলা জমে একদম পিছল হয়ে গেছে তো। আস্তে আস্তে, হ্যাঁ, রেলিংটা ধরে উঠুন। হ্যাঁ, আচ্ছা, আপনার খুব খিদে লেগেছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ লেগেছে। আপনি একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আমি এক্ষুনি খাবার রেডি করে ফেলবো। আর আচ্ছা, এর মধ্যে কোনো কিছু দরকার হলে না, দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়াবেন। আপনি মাথা নিচু করে বরকত বরকত বলে ডাক দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের একটাই কাজের লোক, ওই সেই দারোয়ান, সেই কেয়ারটেকার, সেই মালি, সেই কুকুর পালক। আচ্ছা, আপনি স্যার চা কফি কিছু খাবেন এখন, খাওয়ার আগে? খেতে পারি। আচ্ছা, আমি এক্ষুনি বরকতকে দিয়ে তাহলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা লিলি, তোমার হাজবেন্ডের সঙ্গে কি রাতে দেখা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। অসুস্থ বলছিলে। অসুস্থ হোক যা হোক, তাই বলে গেস্টের সঙ্গে দেখা করবে না? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমি আসলাম। এসো এসো। মিসির আলির ঘর পছন্দ হল। মিসির আলি বেসিনের কলে পানি আশা করেননি। দোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাঙ্ক থাকতে হবে, সেই ট্যাঙ্কে পানি তোলার ব্যবস্থা থাকতে হবে। ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল। অনেক দিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয়, সেরকম পানি না, পরিষ্কার পানি। মিসির আলি মুখে পানি ছিটালেন। সিঁড়িতে থপথপ শব্দ করতে করতে কেউ একজন আসছে। বাড়ির মালিক নিশ্চয়ই নন, তিনি হুইল চেয়ারে থাকেন। তাহলে কে আসছে? দারোয়ান? এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে। সেই ভারী বস্তুটা কি হতে পারে? চেয়ার টেবিল কাঁধে করে আনবে না, তার ঘরে চেয়ার টেবিল আছে। বালতিতে করে গরম পানি কি আনছে? রাতের বেলায় অতিথিদের গরম পানি দেওয়ার রেয়াজ আছে। অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন, তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে। না, বালতি নিয়ে কেউ আসছে না। বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখত, তার শব্দ পাওয়া যেত। সেই শব্দ পাওয়া যাচ্ছে না। মিসির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন। দারোয়ান বরকত আসছে। তার কোমরে মাটির কলসি, কলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তার মানে কলসিতে গরম পানি আনা হচ্ছে। মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, লজিক শেষ পর্যন্ত কাজ করছে, সিদ্ধান্তে ভুল হয়নি। আজকাল এই ব্যাপারটা তার প্রায়ই হচ্ছে। কোনো বিষয়ে সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করছেন। লজিকের যে সিঁড়িগুলি গাঁথা হয়েছে, সেই সিঁড়িগুলি কি ঠিক আছে? সিঁড়ি বেয়ে ওঠা যাবে তো? মিসির আলি জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হলো আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হলো না, ভুল থেকে গেল। স্যার, গরম জল। বুঝতে পারছি। স্নান করলি করেন।
গোসল করব না। বড় সাহেব স্নান করতে বলেছেন। তোমার বড় সাহেব বললে তো হবে না, আমার গোসল করতে ইচ্ছে করছে না। আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। ভালো কথা, তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন? তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয়? এটা কি হিন্দু প্রধান অঞ্চল? বরকত জবাব দিল না, সরু চোখে তাকিয়ে থাকল। মিশির আলী বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। যাও বলার পরেও সে যাচ্ছে না, আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে। বলশালী একজন মানুষ, বয়স কত হবে, 30 কিংবা 35, বেশিও হতে পারে। চুলে পাক ধরেছে। মিশির আলী বই বের করলেন। আবারও সিঁড়িতে থপথপ শব্দ হচ্ছে। বরকত কি আবারও ভারী কিছু নিয়ে উঠছে? ব্যাপারটা কি? এবার সে কি আনছে? মিশির আলী দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না, তার হাতে ছোট্ট তেলের শিশির মতো শিশি, অথচ এমনভাবে সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রামও করে নিচ্ছে বলে মনে হয়। এমন স্বাস্থ্যবান একজন মানুষের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হওয়ার কথা না, অথচ তার যে কষ্ট হচ্ছে এটা পরিষ্কার। হার্টের কোনো অসুখ কি আছে, কিংবা আর্থারাইটিস? ওঠার সময় হাঁটুতে ব্যথা করে? বরকত মিশির আলীর সামনে এসে বলল, স্যার, ওষুধ নিয়ে আইছি। ওষুধ? এই কিসের ওষুধ? সাপের ওষুধ, আপনার ঘরের চারিদিকে দিয়া দিব। সাপের ওষুধ? এই ঘরের চারদিকে সাপের ওষুধ দেবে মানে কি? দোতলায় সাপ আসছে কিভাবে? বরকত প্রশ্নের জবাব দিল না, ঘরে ঢুকে গেল। মিশির আলী বারান্দায় দাঁড়িয়েই তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুতে সরাসরি আক্রমণ করে, চট করে মাথা ধরে যায়। কার্বলিক অ্যাসিডেও তাই হয়েছে। মিশির আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, শুধু সাপ না, আজ নিজেও আর এই ঘরে ঢুকতে পারবো না। এই গন্ধ নিয়ে বাস করার চাইতে ঘরে 2-3টা সাপ নিয়ে বাস করা অনেক সহজ। মশারি ভালো মতো গুঁজে দিয়ে রাখলে সাপ ঢুকতে পারবে না। সাপকে খাটে উঠতে হলে খাটের পা বেয়ে উঠতে হবে। সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা। সাপ শুধু শুধু এত কষ্ট করবে না। বরকত নেমে যাচ্ছে। শিশিটা নিশ্চয়ই ঘরে কোথাও রেখে এসেছে। বোতল থেকে গন্ধ বের হচ্ছে। আচ্ছা, বোতলটা সে কোথায় রেখেছে? খাটের নিচে রেখেছে নিশ্চয়ই। মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচে রেখে দিই। সিঁড়ি দিয়ে নামতে বরকতের তেমন কষ্ট হচ্ছে বলে মনে হলো না, বেশ দ্রুতই নামছে। বরকতের আর্থারাইটিস নেই, এটা নিশ্চিত। সিঁড়ির শেষ মাথায় ছোট একটা শব্দ হলো। জায়গাটা গাঢ় অন্ধকার। তারপরেও মিশির আলী মনে হলো কে যেন সেখানে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। মিশির আলীর মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো। টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে। তিনি সিঁড়ি বেয়ে 2 ধাপ নামলেন। উঁচু গলায় বললেন, কে কে ওখানে? কে? কেউ জবাব দিল না। মিশির আলী আরও কয়েকটা সিঁড়ি টপকালেন, আর তখনই শান্ত গম্ভীর পুরুষ গলায় কেউ একজন বলল, স্যার, রেলিংটা ধরে ধরে নামুন, খুব খেয়াল রাখবেন কিন্তু। যতবার ওঠানামা করবেন রেলিংটা ধরে ধরে করবেন। আমার নাম সুলতান। ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ। আসলে ধ্বংসস্তূপের ইংরেজিটা ঠিক মনে পড়ছে না, তাই বাংলায় বললাম। তা স্যার, কেমন আছেন? হুইল চেয়ারে বসে যে মানুষটি হাত বাড়িয়েছে, মিশির আলী কয়েক মুহূর্তের জন্য তার ওপর থেকে চোখ ফেরাতে পারলেন না। কাছাকাছি আসায় মানুষটাকে এখন দেখা যাচ্ছে। কেউ একজন একতলার দরজাও মনে হলো খুলেছে। আলো এসে পড়েছে মানুষটার মুখে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। অতিথিকে স্বাগতম বলার জন্যে যিনি বিশেষভাবে পোশাক পরেছেন,
ইস্ত্রি করা ধপধপে সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল ফুল হাফ শার্ট, পোশাকটায় স্কুল ড্রেস ভাব আছে, কিন্তু এই মানুষটাকে খুব মানিয়েছে। ভদ্রলোক চশমা পরেন, নাকের কাছে চশমার দাগ আছে, কিন্তু এখন চোখে চশমা নেই। তার বড় বড় ভাষা ভাষা চোখ বুদ্ধিতে ঝিকমিক করছে। বয়স 50-এর বেশি, মাথা ভর্তি কাঁচা পাকা চুল। কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে, তাই মানুষটার চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। স্যার, আপনি কিন্তু আমার প্রশ্নের জবাবটা দিলেন না। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঘরটা পছন্দ হয়েছে? কার্বলিক অ্যাসিড দেওয়ার আগে পর্যন্ত পছন্দ ছিল। আমার কিছু গন্ধ বিষয়ক সমস্যা আছে। আপনি কিন্তু আশায় আমি অসম্ভব খুশি হয়েছি। অবশ্য খুশির প্রকাশটা হয়তো ঠিক করতে পারছি না, তবে আপনি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, নিশ্চয়ই আমার খুশিটা ধরতে পারছেন। মিসির আলি কিছু বললেন না। মানুষটা যে খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে। আনন্দিত মানুষের ভেতর অস্থিরতা থাকে, ব্যথিত মানুষ চুপচাপ হয়ে যায়। এই মানুষটা অস্থির, হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক করছে। যাকে, আমি আসলে আপনাকে খাবার ঘরে নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই সিঁড়ির গোড়ায় বসে আছি। আমি দেখছিলাম আপনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, আর আমি নিচ থেকে আপনাকে লক্ষ্য করছিলাম। মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, আর আমি সেই দুশ্চিন্তার বিষয়টা ধরার চেষ্টা করছিলাম। দুশ্চিন্তা করছিলাম না। আপনার স্ত্রী লিলি কোথায়? লিলি ও রান্না শেষ করে ঘুমোতে চলে গেছে। না, ভুল বললাম, চলে যায়নি, আমি ওকে জোর করে পাঠিয়ে দিয়েছি। ওর আসলে কিছু মানসিক সমস্যা আছে, সেগুলো আবার হঠাৎ হঠাৎ করেই দেখা হয়। আপনাকে নানান কৌশল করে এখানে আনার অনেকগুলো কারণের মধ্যে এই একটা হচ্ছে যে লিলির ব্যাপারটা নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই। ও আচ্ছা। আসুন স্যার, আসুন, খেতে আসুন। আমাদের এই খাবার ঘরটা একতলায়। এই একতলায় থাকাই রক্ষে। আমি তো আর যেতে পারছি, দোতলার ঘরে হলে তো যেতেও পারতাম না। মিসির আলি ভেবেছিলেন বিশাল একটা খাবার ঘর দেখবেন, তা দেখলেন না। ছোট ঘর, খাবার টেবিলটাও ছোট। টেবিলের পাশে একটা মাত্র চেয়ার। মনে হচ্ছে একজনের জন্যই খাবার ব্যবস্থা করা হয়েছে। এই ঘরের প্রধান আকর্ষণ মোমদানি। রূপার তৈরি মোমদানিতে একসঙ্গে 21টা মোমদানি জ্বলছে। ঘর আলো হয়ে আছে। মোমদানিটা খাবার টেবিলে রাখা। মিসির আলি চেয়ারে বসতে বসতে বললেন, আপনি খাবেন না? জি না, আসলে সন্ধ্যার পর আমি আর কিছু খাই না। আগে চা কফি জল সব খেতাম, এখন অবশ্য তাও খাই না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, সেটা কেন জানেন? না, জানি না। সরি, খুব বোকার মতোই প্রশ্নটা করলাম। সন্ধ্যার পর আমি কেন খাদ্য গ্রহণ করি না সেটা অবশ্যই আপনার জানার কথা নয়, তবে আপনার লজিক্যাল ডিডাকশনের যা ক্ষমতা আপনি নিশ্চয়ই বের করে ফেলেছেন। বলুন। না না না, আমি কিছু বের করিনি। আচ্ছা, আপনি স্যার খাওয়াটা শুরু করুন। এই সব এই টেবিলটা দেওয়া আছে, আপনি খেতে থাকুন, আমি গল্পটা বলি। তা একদিন রাতে আমি খেতে বসেছি, হঠাৎ মনে হলো পৃথিবীর পশু পাখি কীটপতঙ্গ কোনো কিছুই তো রাত্রে খাদ্য গ্রহণ করে না। তো জীবজগতের নিয়মই হলো রাত্রে খাদ্য গ্রহণ না করা। এমনকি উদ্ভিদও সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে দিনে, রাতে নয়। আর আমরা মানুষরা জীবজগতের সব নিয়ম ভঙ্গ করে রাতেই খাদ্য গ্রহণ করি। এটা তো ঠিক হচ্ছে না। তাই করলাম কি, সূর্য ডোবার পর
ফুড ইনটেক সম্পূর্ণ বন্ধ করে দিলাম। প্রথম কিছুদিন খুবই কষ্ট হয়েছে, তবে এখন আর হচ্ছে না। এখন ভালোই আছি, শরীরও ফিট। যার সঙ্গেই দেখা হয় তাকে গল্প বলার ছলে বোঝাতে চেষ্টা করি সূর্য ডোবার পরে খাদ্য গ্রহণ করা ঠিক নয়। জীব জগতের কেউই রাতে খাবার খায় না, বাদুড় আর প্যাঁচা খায়, ওরা অবশ্য নিশাচর হিসেবের মধ্যে ধরছি না। আচ্ছা, আমি যে বক বক করছি, আপনি খুব বিরক্ত হচ্ছেন না তো? না না না, বিরক্ত হচ্ছি না, বলুন। না 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 না, আপনাকে প্রথম দফাতে আমি অনেক বিরক্ত করে ফেলেছি, আর করব না। আপনি বরং খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করুন। আমি আবার বইয়ে পড়েছিলাম যে আপনি নাকি একা খেতে পছন্দ করেন। সবকিছু এখানে দেওয়া আছে, আপনি খান। আমি পাশের ঘরেই থাকবো, কোনো দরকার হলে ডাকবেন। আমার একা খাওয়াটা কোনো নিয়মের কারণে না, একা থাকি বলেই একা খাই। বুঝেছি, তবে একা খেয়ে আপনার অভ্যেস হয়ে গেছে তো, তাই হঠাৎ করে অভ্যেসটা ভাঙানো ঠিক হবে না। আপনি খাওয়াটা শেষ করুন, তারপর আমি শুভরাত্রি জানানোর জন্য আসবো, আর তার সাথে একটা খুব স্পেশাল ডেজার্টও খাওয়াবো। আচ্ছা। খাবার আয়োজন বেশি না। আলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল এবং ডাল, সবই নিরামিষ। একটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিশির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এত অল্প সময়ে এতগুলি পদ সামনে দেওয়া সহজ ব্যাপার না। মেয়েটার অসুস্থতার ব্যাপারটা এখনো মিশির আলির কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণেই হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। মিশির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকল। তার হাতে কাঁচের মুখ খোলা বোয়াম এবং একটা চামচ। সে কি আড়াল থেকে মিশির আলির খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। আজ শুনলেন প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ আগামী